সেই আতঙ্কজনক অবস্থাতেই বার্স্ট গ্রামে পা রাখলেন কাউন্ট ডিটেলেক। উঠলেন কিং ম্যাথিয়াসে। আড়িপাতা যন্ত্রের সাহায্যে কাউন্টের খবর পেয়ে গেলেন ব্যারন। শুনলেন কাউন্টের সঙ্গে গ্রামবাসীদের বিস্তারিত আলোচনা। আর সে সব শুনতে শুনতে ব্যারনের মনের নিভে যাওয়া আগুনে যেন ঘি পড়ল। যে লোকটাকে প্রচণ্ড ঘৃণা করেন তিনি, সেই লোকটাই এসে পৌঁছেছে কেল্লার অদূরে বার্স্ট গ্রামে। শুধু কি তাই, দুর্গ সম্পর্কে গ্রামবাসীদের ভয়কে কুসংস্কার বলে ঠাট্টাও করছেন। পুলিশ এনে তাদের ভয় দূর করার পরামর্শ দিচ্ছেন। কাউন্টের এই ধৃষ্টতা সহ্য হচ্ছিল না ব্যারনের। তার নির্জন বাসকে যেভাবে ভৌতিক কাণ্ড কারখানার আড়ালে সুরক্ষিত করে রেখেছিলেন, তা বুঝি নস্যাৎ হতে চলেছে ওই কাউন্টের জন্যে। প্রতিহিংসা জেগে উঠল ব্যারনের মনে। কাউন্টকে শেষ করে দেবার জন্যে ভুলিয়ে দুর্গে এনে ফেলতে চাইলেন তিনি। তাই ওই যন্ত্রের সাহায্যে সরাইখানায় লা স্টিলার গান শোনালেন কাউন্টকে। ব্যারন জানতেন ওতেই কাজ হবে মন্ত্রের মতো। আর হলোও তাই। রোজকর আপত্তি সত্ত্বেও গড়ের পাশে এসে দাঁড়ালেন কাউন্ট। ছাদে দেখলেন লা স্টিলাকে। আর যাই কোথা, জীবন তুচ্ছ করে কেল্লার ভেতরে ঢুকতে মরিয়া হয়ে উঠলেন তিনি। আর আলো দেখিয়ে প্রধান ফটক খুলে রেখে ভেতরে প্রবেশের সুযোগ করে দিলেন ব্যারন। কাউন্টকে পাতাল ঘরে আটকেও ক্ষান্ত হলেন না তিনি। সেখানেও তাকে বিভ্রান্ত করতে শোনালেন লা স্টিলার গান। তারপর ঘুমের ওষুধ খাইয়ে তাকে একেবারে কবজা করে ফেললেন ব্যারন। সবকিছু তার পরিকল্পনা মতো হলেও বিপত্তি ঘটালো রোজকো। কার্লসবার্গ থেকে পুলিশ নিয়ে এসেছে সে। কাউন্টকে বুদ্ধি করে খাঁচায় আটকেও শেষ রক্ষা হয় না বুঝি। পুলিশকে তো এইসব ভৌতিক কাণ্ড কারখানা দিয়ে ঠেকানো যাবে না। তারা যেমন করে হোক ভেতরে ঢুকবেই। জানাজানি হয়ে যাবে সব। যদি তাই হয় তবে সব কিছুই ধ্বংস করে দেওয়া হোক, মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হোক নানা ইতিহাস আর কিংবদন্তির বিখ্যাত কার্পেথিয়ান দুর্গ। সৃষ্টিতে আরফানিকের যেমন আনন্দ, ধ্বংসেও তার সমানই আনন্দ। সুতরাং ব্যারনের সিদ্ধান্ত অনুযায়ী সব আয়োজনই সম্পন্ন করে ফেলেছে সে। ডিনামাইট বসানো হয়ে গেছে ডঞ্জনে, গির্জেতে এবং বুরুজের তলায়। বিদ্যুতের সাহায্যে সময়মতো বিস্ফোরণ ঘটানো হবে। এখন শুধু সেই সময়েরই অপেক্ষা। জেনারেটর চালু করে দিয়ে সুড়ঙ্গ পথে সটকে পড়বেন ব্যারন আর আরফানিক। পুলিশ যখন দেয়াল টপকে কেল্লায় ঢুকবে, তারা দুজন তখন ভলক্যান রোডে। আর ঠিক তখনই ঘটবে প্রচণ্ড বিস্ফোরণ। ধসে পড়বে ঐতিহাসিক কার্পেথিয়ান কেল্লা। ইট পাথরের নিচে চাপা পড়ে মরবে পুলিশ আর পাতাল ঘরে আটকে থাকা ঘুমন্ত কাউন্ট। কিন্তু ব্যারন জানেন না কাউন্ট আর পাতাল ঘরে আটক নেই। ঘুমের ওষুধের জের কাটিয়ে
তিনি এখন তাঁদেরই অদূরে বসে দুই আধ পাগলের পৈশাচিক পরিকল্পনার কথা শুনছেন। কি সাংঘাতিক ষড়যন্ত্র ব্যারনের! সব চালাকি এখন ফাঁস হয়ে যাবার উপক্রম হতেই কেল্লা উড়িয়ে দেবার ব্যবস্থা করেছেন। একই ঢিলে মারবেন কাউন্টকেও। কিন্তু লা স্টিলা, তাকেও কি টেনে হিঁচড়ে নিয়ে যাবেন সুড়ঙ্গ দিয়ে? রাগে হাত দুটো নিষ্পিস করছিল কাউন্টের। নিচে লাফিয়ে নেমে গিয়ে শয়তান দুটোর টুটি চেপে ধরার ইচ্ছে করছিল তার। কিন্তু নিজেকে সামলে নিয়ে অপেক্ষা করতে থাকলেন কাউন্ট। ওরা দুজন বের হয়ে গেলে না হয় নিচে নেমে একটা কিছু করা যাবে। ডিনামাইটের সঙ্গে জেনারেটরের সংযোগ তার বিচ্ছিন্ন করে দিলেই বিস্ফোরণ ঠেকানো যাবে। তারপর টক্কর দেয়া যাবে ওদের সঙ্গে। খানিক বাদেই পূব দিকে এগিয়ে গেল ওরা। হয়তো বের হবার পথ আছে ওদিকে। যেতে যেতে ব্যারন বললেন, আর তো কিছু করার নেই আরফানিক। না। তাহলে আর অপেক্ষা নয়, তুমি যাও। কিন্তু আপনাকে একলা রেখে যাই কি করে? তুমি সুড়ঙ্গ পথে ভলক্যান রোডে চলে যাও। আপনি তাহলে? আমি শেষ মুহূর্ত পর্যন্ত একলা থাকতে চাই দুর্গে। শেষবারের মতো ওর গান শুনতে চাই দুর্গে বসে। তবে ব্রিজেই আবার দেখা হবে আমাদের। তাই হবে। গির্জা থেকে বের হয়ে গেল দুজনে। ব্যারনের মনের ইচ্ছেটা সত্যিই অদ্ভুত। কাউন্ট বুঝলেন, এই পাষাণপুরীতে শেষবারের মতো কাকে দিয়ে গান গাওয়াতে চান ব্যারন রুডলফ। আর দেরি করা ঠিক হবে না, বুঝলেন কাউন্ট। রাত 11টার কম নয়। খুব দ্রুত কাজ সমাধা করতে না পারলে এই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব দেয়ালের ইট খসাতে লাগলেন তিনি। ফোকরটা একটু বড় হতেই লাফিয়ে পাতাল গির্জের মেঝেতে নামলেন কাউন্ট। খসে যাওয়া ছাদের ফাঁক দিয়ে রাতের আকাশ পানে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিলেন। ওই ফাঁক দিয়ে আসা চাঁদের আলো আর মুক্ত বাতাস আপ্লুত করে দিল তার দেহ মন। কিন্তু গির্জা থেকে বের হবার দরজাটা আগে খুঁজে পেতে ব্যস্ত হয়ে উঠলেন কাউন্ট। ইট কাঠ পাথরের জঞ্জালের মধ্যে দিয়ে সমূহ বিপদের ঝুঁকি নিয়েও তিনি সন্তর্পণে এগোলেন। পূব দিকে চাঁদের আলো না পড়ায় সেখানে কালো অন্ধকার। তবু পা টিপে এগিয়ে গেলেন কাউন্ট। ঘন জমাট বাঁধা অন্ধকার জায়গাটায় দরজা পেয়ে গেলেন তিনি। কিন্তু এ যে একটা সুড়ঙ্গ। এ পথেই কি ওরা দুজন গির্জার ভেতরে এসেছিল? হতে পারে। দেরি করলেন না কাউন্ট। নিশ্ছিদ্র অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোলেন। প্রায় 30 মিনিটের মতো চলার পর অন্ধকার কিছুটা ফিকে হয়ে এলো। সামনে দেখলেন সমতল পথ। দ্রুত কিছুক্ষণ হাঁটতেই পথ শেষ হয়ে গেল। বুরুজের তলায় কামান ঘরে পৌঁছে গেছেন তিনি। সে ঘরের দেয়ালে অনেক ছিদ্র। সে ছিদ্র পথে এককালে কামানের নল বেরিয়ে থাকত। কিন্তু সেসব তো এখন ইতিহাস। এখন এই ছিদ্র দিয়ে প্লেটোর বনাঞ্চল ছুঁয়ে আসছে টাটকা বাতাস।
আসছে চাঁদের আলো। এত দীর্ঘ সময় ধরে মানসিক চাপ ও অস্থিরতার পর এই বাতাস আর চাঁদের আলোয় কিছুটা বিশ্রাম নিতে চাইলেন কাউন্ট। ধীর পায়ে গিয়ে দাঁড়ালেন একটা ছিদ্রের সামনে। দৃষ্টি চলে গেল চাঁদের আলো বিছানো ওরগাল প্লেটোতে, পাইন বনের সীমানা পর্যন্ত। কিন্তু ভীষণ চমকে উঠলেন কাউন্ট। হঠাৎ করেই ছায়ার মতো পাইন বনের অন্ধকারে মিলিয়ে গেল কয়েকজন মানুষ। কারা ওরা? মানুষের ছায়ামূর্তি কটা আবার অন্ধকার থেকে বের হয়ে এলো, আবার অন্ধকারে মিলিয়ে গেল। তবে কি পুলিশ? রোজকো যাদের নিয়ে এসেছে কার্লসবার্গ থেকে? ভালো করে ওরগাল প্লেটোর ওপর চোখ রাখলেন কাউন্ট। ঠিক তাই, আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ওরা। আনন্দে রোজকোর নাম ধরে চিৎকার করতে ইচ্ছে হলো কাউন্টের, কিন্তু সেই চিৎকার যে ডঞ্জনেও পৌঁছবে। মুহূর্তের মধ্যে সাবধান হয়ে যাবেন ধূর্ত ব্যারন। কলের চাবি টিপে পালিয়ে যাবেন সুড়ঙ্গ পথে। ঘটে যাবে ব্যারনের পরিচালিত ধ্বংসযজ্ঞ। এত কষ্টের পর তা কি ঘটতে দিতে পারেন কাউন্ট? কখনো না। তাই তিনি সামলে নিলেন নিজেকে। কামান ঘরের ভিন্ন দরজা দিয়ে বের হয়ে গেলেন। পেলেন গলিপথ। পা চালিয়ে এগিয়ে গেলেন তিনি। প্রায় 500 গজ পরই পেয়ে গেলেন একটা গোলাকার সিঁড়ি। সোজা উপরের দিকে উঠে গেছে পেঁচিয়ে পেঁচিয়ে। তাহলে কি ডঞ্জন এসে গেছে? হয়তো তাই। সিঁড়ি ভেঙে তরতর করে উঠতে থাকলেন কাউন্ট। কিছুটা ওঠার পর থামলেন, কান পাতলেন রাতের নিস্তব্ধতায়। না, কোথাও কোনো সাড়া নেই। আরও বেশ কিছু ধাপ উঠে একটা চাতাল পেলেন। দেয়ালে ঘেরা ডঞ্জনের একতলার ছাদ। সেখানে দাঁড়িয়ে একবার উঁকি দিলেন প্লেটোর দিকে। ছায়ার মতো মানুষগুলো শুধু এদিক ওদিক আনাগোনা করছে, কিন্তু কেল্লার কাছে আসছে না। হয়তো ভোরের অপেক্ষায় আছে তারা। তার আগেই আটকাতে হবে ব্যারন রুডলফকে। কিন্তু একতলায় কারও কোনো সাড়া শব্দ পেলেন না কাউন্ট। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেন। সেখানের অবস্থাও তাই। শেষে 3 তলায় পৌঁছলেন তিনি। সিঁড়িও সেখানেই শেষ। এবার কি করবেন কাউন্ট? ভাবতে ভাবতে চাতালে নামলেন। মাথার ওপর উন্মুক্ত তারা ভরা আকাশ। নিঝুম নিস্তব্ধ চারদিক। রাতের কোনো প্রকারও বুঝি শব্দ করা নিষেধ এখানে। হঠাৎ করে চাতালের বাম দিকে একটা দরজার বন্ধ কপাটের উপর চোখ পড়ল কাউন্টের। কপাটের গায়ে চাবির ছিদ্র দিয়ে এক চিলতে আলো ঝিলিক দিয়ে উঠল তাঁর চোখে। এগিয়ে গিয়ে সেই চাবির ছিদ্রে চোখ রাখলেন কাউন্ট। ঘরের একদিকে অন্ধকার, অন্যদিকে আলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই কোথাও। ঘর তো নয়, যেন বিরাট খেলার মাঠ। অতি সন্তর্পণে দরজার কপাট ঠেলে ভেতরে ঢুকে
অবাক হয়ে গেলেন কাউন্ট। তিনতলার এ মাথা থেকে সে মাথা পর্যন্ত একটাই ঘর। চারিদিকে চোখ বুলালেন কাউন্ট। দেয়ালে দামি পর্দা, পর্দাতে নানা রঙের ফুল আর লতাপাতার নকশা আঁকা, কড়িকাঠেও সুন্দর কারুকার্য। ঘরে আসবাবপত্র বলতে পুরনো দিনের কাবার্ড, আর্মচেয়ার, সাইডবোর্ড, ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। ঘরের আলো বাইরে যাবার কোনো উপায় নেই। জানালা ও হাওয়া চলাচলের পথ সবই ভারী পর্দা দিয়ে ঢাকা। উলের পুরু কার্পেট পাতা মেঝে মাড়িয়ে কয়েক পা সামনে এগিয়ে গেলেন কাউন্ট। হাঁটার সামান্য শব্দ ঘরের নিস্তব্ধতাকে ব্যাঘাত ঘটালো না। কিন্তু এত সব কিছু সত্ত্বেও ঘরের মধ্যে একটা অবিন্যস্ত ভাব কাউন্টের চোখ এড়ালো না। ঘরের ডান দিকে ঘন কালো অন্ধকার, কিছুই দেখা যায় না, কিন্তু বাঁ দিকে প্রখর আলো। একটা মঞ্চ, মঞ্চের পেছনে কালো পর্দার ওপর গিয়ে পড়েছে ওই প্রখর আলো। কিন্তু আলোর উৎস যে কোথায় তা ঠিক বোঝা যাচ্ছে না। মঞ্চ থেকে চোখ ফেরাতেই দৃষ্টি আটকে গেল একটা টেবিলের ওপর। মঞ্চ থেকে প্রায় 10 ফুট দূরে রাখা টেবিলটা, মাঝে ফুট তিনেকের উঁচু কালো পর্দা টানানো। মঞ্চ থেকে এসে পড়া ম্লান আলোতে কাউন্ট দেখলেন টেবিলের ওপর একটা ডালা খোলা বাক্স। বাক্স থেকে একটা বিরাট হাঁ করা চোঙ বের হয়ে আছে। টেবিলের ঠিক পাশেই একটা পিঠ উঁচু আর্ম চেয়ার। সে চেয়ারের পিঠে মাথা এলিয়ে দিয়ে বসে আছে একটা নিথর মনুষ্য মূর্তি। ডান হাতটা চোঙওয়ালা বাক্সটার ওপর। ব্যারন রুডল্ফ! কিন্তু ব্যারন কি ঘুমিয়ে পড়েছেন? আরফানিকের সঙ্গে তো তেমন কথা ছিল না তার। ঘরে অন্য কোনো প্রাণী আছে বলে মনে হলো না কাউন্টের। পাগলা বিজ্ঞানী তো নিশ্চয়ই এর মধ্যে পাতাল সুড়ঙ্গের পথ ধরেছে। ব্যারন তো শেষবারের মতো গান শোনার জন্যে রয়ে গেছেন, আর সেজন্যেই হয়তো এই নিরালা হল ঘরে এসে চুপচাপ অপেক্ষা করছেন। প্রতি রাতেই বোধহয় এমনই করতেন তিনি। লা স্টিলা এসে গান শোনায়, আবার খেয়াল খুশি মতো পাগলিনীর মতো ঘুরে বেড়ায় প্রাসাদের অলিন্দে অলিন্দে। কিন্তু লা স্টিলা, সে কোথায়? একা একা নিথর হয়ে বসে আছেন ব্যারন। কেন? আর সে কথা মনে হতেই সমস্ত রক্ত চড়ে গেল মাথায়। প্রচণ্ড প্রতিহিংসায় কাঁপতে থাকলেন কাউন্ট। এই তো সেই ঘৃণ্য লোকটা যে তার জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্যকে নস্যাৎ করে দিয়েছে। স্টিলাকে কৌশলে ধরে এনে আটকে রেখেছে। এ লোকটার কারণেই পাগল হয়ে গেছে লা স্টিলা। ওকে এখনই জন্মের মতো শিক্ষা দেবার সুবর্ণ সুযোগ। ছুরিটা ডান হাতের মুঠিতে শক্ত করে ধরে পায়ে পায়ে ব্যারনের দিকে এগিয়ে গেলেন কাউন্ট। প্রচণ্ড আক্রোশে ছুরি তুললেন ব্যারনের মাথার ওপর। ঠিক সেই মুহূর্তে
কাউন্টকে ভীষণ রকম চমকে দিয়ে উদয় হলো লা স্টিলা। শিথিল হয়ে এলো কাউন্টের মুঠি। ছুরিটা পড়ে গেল কার্পেটের ওপর। মঞ্চে দাঁড়িয়ে নির্নিমেষ তাকিয়ে আছে লা স্টিলা কাউন্টের দিকে। কাঁধের ওপর এলো চুল। আহ্বানের ভঙ্গিতে দুহাত সামনে মেলে রেখেছে। সেই গীতিনাট্যের শেষ দৃশ্যে অ্যাঞ্জেলিকার ভূমিকায় যে শ্বেত শুভ্র পোশাক পরেছিল লা স্টিলা, এখনো পরনে সেই পোশাক। এ পোশাকেই বুরুজের ছাদে দেখা গিয়েছিল তাকে। লা স্টিলা শুধু দেখছেই, কিন্তু নাম ধরে ডাকছে না। কাঁপছে না ঠোঁট জোড়া। লা স্টিলা কি কাউন্টকে চিনতে পারছে না? তা চিনবে কি করে? পাগলের স্মৃতি বলে যে কিছু নেই। নিজেকে সামলে রাখতে পারলেন না কাউন্ট। পাগল হলেও এ তারই প্রাণ প্রতিমা লা স্টিলা। ব্যাকুল হৃদয়ে পরশ নিতে ছুটতে যাবেন, ঠিক সেই মুহূর্তে হৃদয় নিংড়ানো সুরে গান গেয়ে উঠল লা স্টিলা। এই তো সেই সুরের মায়াজাল, যার মূর্ছনায় বিবশ হয়ে যায় দেহ মন। যে সুরে তিনি একদিন নিজেকে হারিয়েছিলেন, সেই সুরই স্থাণুর মতো দাঁড় করিয়ে দিল তাকে। আর ব্যারন একটুও নড়লেন না। তিনি যেন সুরের সাগরে অবগাহন করছেন। তন্ময় হয়ে ডুবে আছেন লা স্টিলার গানের ভুবনে। এ তো সেই ভুবন ভোলানো গান 5 বছর আগে ইতালিতে শুনেছিলেন কাউন্ট। 5 বছর পর আজ আবার শুনছেন ট্রান্সিলভানিয়ার নিঝুম প্রান্তরে এক পোড়োকেল্লার নির্জন ঘরে। নিজেকে উজাড় করে দিয়ে সত্যিই গাইছে স্টিলা। গাইছে ব্যারেনের তুষ্টির জন্যে, কিন্তু ঠোঁট নড়ছে না, মুখ নড়ছে না। দীর্ঘ 5 বছর ধরে যে সত্যটা মনে পোষণ করছিলেন কাউন্ট, আর দেখা পাওয়া যাবে না, আর গান শোনা যাবে না, কিন্তু সবই মিথ্যে হয়ে গেল। বুঝি সোনার কাঠি রূপোর কাঠির ছোঁয়া পেয়ে আবার জেগে উঠেছে লা স্টিলা। আবার গাইছে বুক ভাঙা হাহাকার করা সেই শেষ গান। কত ব্যথা, কত যন্ত্রণা ঝরছে সেই গানের সুরে। মনের সমস্ত জ্বালা যন্ত্রণা ও আক্রোশ ভুলে গিয়ে সুরের মূর্ছনায় তন্ময় হয়ে দাঁড়িয়ে রইলেন কাউন্ট। জীবন জগৎ সব যেন ভুলে গেলেন। ভুলে গেলেন কোথায় এবং কার পেছনে দাঁড়িয়ে আছেন। কিন্তু হঠাৎ করে এ কি হচ্ছে? ঠিক সেই 5 বছর আগের মতো। কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে কেন লা স্টিলার? আবার যেন সেই ব্যথায় টন টন করে উঠছে গলার রগ। আবার কি আগের মতোই লুটিয়ে পড়বে? সান কার্লো থিয়েটারে তো ঠিক এমনি সময়েই সুরের ইন্দ্রজাল ছিঁড়ে আর্তচিৎকার বের হয়েছিল লা স্টিলার গলা থেকে। গান থেমে গেল, কিন্তু লুটিয়ে পড়ল না লা স্টিলা। শুধু দুহাত মেলে ধরে মিনতি ভরা চোখে তাকিয়ে থাকলো কাউন্টের দিকে। চোখের পাতাও কাঁপছে না। এক মুহূর্ত
দেরি করলেন না কাউন্ট। এবার আর দেরি নয়, কিছু ঘটার আর সুযোগ দেবেন না তিনি। তার আগেই লা স্টিলাকে কাঁধে ফেলে ছুটে বের হয়ে যাবেন এই অভিশপ্ত দুর্গ থেকে। কিন্তু তার সামনে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন ব্যারন। এই প্রথম মুখোমুখি হলেন ব্যারন আর কাউন্ট। ভূত দেখলেও হয়তো এতটা চমকাতেন না ব্যারন। কাউন্টকে কত যত্ন করে খাঁচায় ঘুম পাড়িয়ে রেখেছিলেন, কিন্তু খাঁচা ছেড়ে পালিয়ে এলেন কেমন করে? আর দীর্ঘদিনের শত্রুকে সামনে পেয়েও কিছু করার ছিল না কাউন্টের, কারণ মঞ্চে তখনও দাঁড়িয়ে আছে লা স্টিলা। মনের সমস্ত উচ্ছ্বাস ঢেলে চেঁচিয়ে উঠলেন কাউন্ট, লা স্টিলা বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। সমস্ত হলঘর কাঁপিয়ে হা 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 করে হেসে উঠলেন ব্যারন। চরম বিদ্রূপ আর শ্লেষ মেশানো কণ্ঠে বললেন, বেঁচে আছে বলেই বুঝি লা স্টিলাকে আমার কবল থেকে উদ্ধার করতে এসেছেন ফ্রান্স ডি টেলেক? কিন্তু ব্যারনের কোনো কথাই গায়ে মাখলেন না কাউন্ট। আকুল কণ্ঠে লা স্টিলার নাম ধরে ডাকতে ডাকতে মঞ্চের দিকে ছুটে যেতে চাইলেন। আর ঠিক সেই মুহূর্তেই কার্পেটের ওপর থেকে কাউন্টের ছুরিটা তুলে নিলেন ব্যারন। চমকে উঠলেন কাউন্ট। ছুরিটা মুঠিতে শক্ত করে ধরে মঞ্চের দিকে ছুটলেন ব্যারন। ব্যারনের উদ্দেশ্যটা চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল কাউন্টের। ব্যারনকে প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়লেন তিনি, কিন্তু আটকাতে পারলেন না। চোখের নিমেষে লা স্টিলার বুকে ছুরি বসিয়ে দিলেন ব্যারন। ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ ছড়িয়ে পড়ল সারা হলঘরে। অন্ধকারে মিলিয়ে গেল লা স্টিলা। জিঘাংসার বিভৎস অট্টহাসিতে ফেটে পড়লেন ব্যারন। ফ্রান্স ডি টেলেকের আশার মুখে ছাই দিয়ে আবার উধাও হলো লা স্টিলা। কিন্তু আমার কাছে আছে, থাকবে চিরকাল, লা স্টিলার মিষ্টি গলা। সে আমার, সে গান আর কারো নয়। ব্যারনের কথা শুনে মাথায় রক্ত চড়ে গেল কাউন্টের। ব্যারনের কথা চিরকালের জন্যে স্তব্ধ করে দিতে তার ওপর প্রচণ্ড আক্রোশে ঝাঁপ দিলেন কাউন্ট। কিন্তু চকিতে সরে গেলেন ব্যারন। মঞ্চের কাছে ছিটকে পড়লেন কাউন্ট। আর সঙ্গে সঙ্গে যেন থোকা থোকা অন্ধকার নেমে এলো চোখে। জ্ঞান হারালেন কাউন্ট। আর টেবিল থেকে বাক্সটা তুলে নিয়ে তীর বেগে ঘর থেকে বের হয়ে গেলেন ব্যারন। তরতর করে সিঁড়ি ভেঙে নেমে এলেন ডোনজনের একতলার ছাদে। তারপর ছুট দিলেন ছাদের অন্য প্রান্তের দরজার দিকে। ঠিক সেই সময়েই গর্জে উঠল রাইফেলের গুলির শব্দ। গুলি এসে লাগল ব্যারনের হাতের বাক্সটায়। ভেঙে চুরমার হয়ে গেল বাক্সটা। কেল্লার বাইরে পরিখার ঢালে দাঁড়ানো রোজকোর নিশানা অল্পের জন্যে ব্যর্থ হয়ে গেছে, গায়ে লাগেনি ব্যারনের। কিন্তু বাক্সটা ভেঙে যেতেই প্রাণ ফাটা আর্তনাদ করে উঠলেন ব্যারন, আমার সব গেল,
গেল, গানের ভ্রমর উড়ে গেল, গানের পাখি লাইস্টিলা হারিয়ে গেল। কিন্তু মুহূর্তের মধ্যেই সম্বিত ফিরে পেলেন ব্যারন। ছাদের দরজা দিয়ে ছুটে উধাও হয়ে গেলেন তিনি। পরিখার ঢাল বেয়ে নিচে নেমে গেল রোজকো আর নিক ডেক। পুলিশের জন্যে আর অপেক্ষা করা যায় না, এখনই কেল্লার পাঁচিল ডিঙাতে হবে। ঠিক সেই সময়েই চারদিক কেঁপে উঠল প্রচণ্ড বিস্ফোরণে, একটার পর একটা। সমস্ত প্লেটও কাঁপতে থাকলো থরথর করে। আগুনের শিখা লাফিয়ে উঠল আকাশে। কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হল বুড়ো কার্পেথিয়ান দুর্গ। কিন্তু এমন তো কথা ছিল না। কথা ছিল ব্যারন কেল্লা থেকে বের হয়ে যাবার পরই বিস্ফোরণ ঘটবে। ব্যারন কেল্লার মধ্যে থাকা অবস্থায় ডিনামাইটগুলো ফাটল কেন? গানের পাখি উড়ে যেতেই কি পাগল হয়ে গিয়েছিলেন ব্যারন? কখন ইলেকট্রিক মেশিন চালু করতে হবে তা কি খেয়াল ছিল না তার? তাই কি কেল্লা উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলেন হামলাকারীদের ওপর? অবশ্য রোজকো আর নিক ডেকের ভাগ্য ভালো, ইট পাথর এসে গায়ে পড়েনি। পুলিশরা অবশ্য তখন অনেক দূরেই ছিল, প্লেটোর খাড়ায় ছেড়ে তখনও উপরে উঠে আসেনি। বিস্ফোরণে ইট পাথর ছিটকে এসে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে এসে প্রায় ভরাট হয়ে গেছে পরিখা। সেসবের ওপর দিয়ে অতি সহজেই পরিখা ডিঙিয়ে পুলিশ সহ সবাই ঢুকে পড়ল কেল্লার ধ্বংসস্তূপে। ডঞ্জনের তলাতেই দেখা গেল একটি নিষ্প্রাণ দেহ ইট পাথরে চাপা পড়ে আছে। আগ্রহ ভরে এগিয়ে গেলেন মাস্টার কোলজ ও বার্স্ট গ্রামের মাতব্বরগণ। সবাই চিনলেন ব্যারন রুডলফ। ওদিকে রোজকো পাগলের মতো খুঁজছে তার মালিককে। ইট কাঠ পাথর বালি সরিয়ে সরিয়ে রোজকোকে সাহায্য করছে নিক ডেক। রোজকোর সঙ্গে যখন দেখা করেননি কাউন্ট, তখন বিস্ফোরণের সময় কেল্লাতেই ছিলেন তিনি। কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তাকে। তিনি কি বেঁচে নেই? কথাটা মনে হতেই কান্নায় ভেঙে পড়ল রোজকো। নিক ডেক ভেবে পেল না কি বলে তাকে সান্ত্বনা দেবে। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর কাউন্টকে পাওয়া গেল ডঞ্জনের ওপর তলায়। বিরাট একটা কড়িকাঠের নিচে পড়ে আছে কাউন্টের দেহ, অজ্ঞান। কড়িকাঠটা ইট পাথরের আঘাত থেকে রক্ষা করেছে তাকে। অতি সাবধানে কড়িকাঠের নিচ থেকে টেনে কাউন্টকে বের করে আনলো ওরা। দুহাতে মাথাটা তুলে ধরে কেঁদে উঠল রোজকো, মালিক। মুখের ওপর ঝুঁকে পড়ে ডাকল নিক ডেক, কাউন্ট, কাউন্ট। বেশ কিছু সময় পর চোখ মেলে তাকালেন কাউন্ট, কিন্তু সে তাকানোতে রয়েছে এক রাশ বিস্ময়। মনে হলো কোনো অচেনা জগতে আছেন তিনি। রোজকোকে চিনলেন না, এমনকি রোজকোর কাতর কান্নাও
সামান্য বিচলিত করল না তাকে। উদ্ভ্রান্তের মতো চোখ মেলে গুনগুন করে গান ধরলেন কাউন্ট। রোজকো বুঝল এ গান লা স্টিলার সেই পাগল করা শেষ গান। পাগল হয়ে গেছেন কাউন্ট। কার্পেথিয়ান দুর্গ ধ্বংস হয়ে গেলেও গ্রামবাসীদের জল্পনা কল্পনার অবসান হল না। গড়ের রহস্য তাদের কাছে রহস্যাবৃত্তই রয়ে গেল। কাউন্ট পাগল না হলে অবশ্য সব রহস্যের কথাই জানা যেত, কিন্তু শেষ পর্যন্ত সেই রহস্যের দুয়ারও খুলে গেল গ্রামবাসীদের কাছে। পূর্ব সিদ্ধান্ত মতো ব্রিজে ব্যারনের জন্য অপেক্ষা করছিল আরফানিক। একদিন দুদিন করে 4 দিন চলে গেল, ব্যারনের দেখা নেই। কোনো বিপদ ঘটল না তো? মহা দুশ্চিন্তায় পড়ে গেল আরফানিক। উপায়ান্তর না দেখে বার্স গ্রামে চলে এলো আরফানিক। ব্যারনের যদি কোনো খোঁজ পাওয়া যায়, দুর্গ সম্পর্কে যদি কোনো কথা শোনা যায়, এই আশায় গ্রামের লোকজনদের আশেপাশে ঘুরঘুর করতে লাগলো সে। কিন্তু রোজকো চিনে ফেলল আরফানিককে। পুলিশের হাতে গ্রেপ্তার হলো আরফানিক। রাজধানীতে ম্যাজিস্ট্রেট অনেক প্রশ্ন করলেন তাকে, আর তা থেকেই বের হয়ে গেল কার্পেথিয়ান দুর্গের আসল রহস্যের ইতিবৃত্ত। তবে ব্যারন রুডলফের মৃত্যু সংবাদে সামান্যতম ভাবান্তরও দেখা যায়নি আরফানিকের মাঝে। ছিটগ্রস্ত আত্মকেন্দ্রিক লোকটার মাথায় বিজ্ঞান ছাড়া আর কিচ্ছু ঢোকে না। ম্যাজিস্ট্রেটের সামনে আরফানিককে প্রথম প্রশ্ন করল রোজকো, কারণ লা স্টিলার বেঁচে থাকা নিয়ে প্রচুর সংশয় ছিল তারও। লা স্টিলা কি বেঁচে আছে? প্রশ্নটা শুনে অনেকক্ষণ হাসল আরফানিক। তারপর বলল, না, লা স্টিলা 5 বছর আগে সত্যিই মারা গেছে। সত্যি তার মৃতদেহ নেপলসে কবর দেওয়া হয়েছে। তাহলে বুরুজের ছাদে সেদিন যাকে দেখলাম সে লা স্টিলা নয়? কাউন্ট তার গান শুনেছেন সরাইখানায়, আর আপনি বলছেন সত্যি মারা গেছেন লা স্টিলা। সত্যি বলছি, কবর খুঁড়লে এখনো লা স্টিলার কঙ্কাল পাওয়া যাবে, নির্বিকারভাবে উত্তর দিল আরফানিক। তবে কথাগুলো একটু হেঁয়ালি হয়ে যাচ্ছে টের পেল আরফানিক। তাই ঘটনার সব কিছু খুলে বলল সে। ব্যারন রুডলফ ছিলেন গান পাগল। লা স্টিলার গান শোনার জন্যেই যেন বেঁচে ছিলেন তিনি। কিন্তু কাউন্টের সঙ্গে লা স্টিলার বিয়ের খবরে ভীষণ রকম মুষড়ে পড়েন ব্যারন। লা স্টিলার গান আর শুনতে পাবেন না, এই কথা কিছুতেই ভাবতে পারছিলেন না। ব্যারন রুডলফের এই মানসিক অবস্থা থেকে উদ্ধার করতে এক অদ্ভুত প্রস্তাব নিয়ে এগিয়ে এলো আরফানিক। তখন সবেমাত্র আবিষ্কার হয়েছে ফোনোগ্রাফ। এর উন্নতি করে লা স্টিলার গলা ধরে রাখতে পারে তাতে। এই যন্ত্র থেকে গান শুনলে মনে হবে মধুকণ্ঠী পাশে বসেই গান গাইছে। এই প্রস্তাবে ভীষণ খুশি হলেন ব্যারন।
আরফানিকও লেগে গেল কাজে। থিয়েটারের প্রাইভেট বক্সের অন্ধকারে বসানো হলো যন্ত্রপাতি। নিয়মিত রেকর্ড করতে থাকলো লা স্টিলার পরিবেশিত গান। কেউ টেরও পেল না, কারো মনে কোনো সন্দেহও জাগল না। রেকর্ড হলো লা স্টিলার শেষ অনুষ্ঠান গীতিনাট্যের গানগুলো। আরফানিকের যন্ত্র রেকর্ড করে নিল লা স্টিলার আর্তচিৎকার এবং মৃত্যুপূর্বের নিঃশ্বাস পতনের শব্দও। লা স্টিলার মৃত্যুতে কাউন্ট যখন নিজের জীবনের সঙ্গে লড়ছেন, তখন সেই কলের গান নিয়ে নিজের পৈতৃক ভিটেতে দীর্ঘকাল পর ফিরে এলেন ব্যারন। ইহজগতে আর কোনো কিছুর প্রয়োজন নেই তাঁর, চাই শুধু অখণ্ড নির্জনতা, যেখানে কলের গান শুনবেন শুধু, লা স্টিলার রেকর্ড করা গান, যে গানে গানের রানী আবার জীবন্ত হয়ে উঠবে। আর তা সত্যি করে দিয়েছিল বৈজ্ঞানিক আরফানিক। গান শুরু হলেই দুহাত সামনে বাড়িয়ে এলো চুলে মঞ্চের ওপর দাঁড়াতো লা স্টিলা। এটা আরফানিক সম্ভব করেছিলেন লা স্টিলার একটি তৈলচিত্র থেকে। ক্যানভাসে ছবিটি আঁকা অরল্যান্ডোর শেষ দৃশ্যের অবিকল অ্যাঞ্জেলিকার মতো। সে ভূমিকায় অভিনয়কালে লা স্টিলার পোশাক ছিল ধবধবে সাদা, খোলা চুল। ছবিটি এমন নিখুঁত ছিল যে হঠাৎ করে দেখলে চোখে ধাঁধা লেগে যেত। মনে হতো লা স্টিলা বুঝি দুহাত সামনে বাড়িয়ে উদাস চোখ মেলে নিজেই দাঁড়িয়ে আছে। সেই ক্যানভাস থেকেই আরফানিক আয়নার সাহায্যে লা স্টিলার প্রতিবিম্বিত রূপ পরিস্ফুটনের ব্যবস্থা করল। প্রখর আলোর বিচ্ছুরণে ক্যানভাসের ছবি যেন প্রাণ ফিরে পেত। আর তা দেখেই ভুল করেছিলেন কাউন্ট। উদ্ভ্রান্ত হয়ে ছুটে গিয়েছিলেন কার্পেথিয়ান দুর্গের ভেতর। বিস্ফোরণ ঘটার আগে ডনজনের উপরতলায় তন্ময় হয়ে গান শুনছিলেন ব্যারন। চুপি চুপি সেখানে ঢুকেছিলেন কাউন্ট। বায়োস্কোপের মতো লা স্টিলার সেই প্রতিবিম্বিত ছায়াই ভাসছিল কাঁচের গায়ে। আসল ব্যাপারটা বুঝতে পারেননি কাউন্ট, তাই কাঁচ ভেঙে সে ছায়া মিলিয়ে যেতেই উন্মাদ হয়ে গেছেন তিনি। কিন্তু এরপরও প্রশ্ন থাকে, কেল্লার ধ্বংসস্তূপের নিচে আটকা পড়লেন কেন ব্যারন? বিজ্ঞানের এত কারসাজি রপ্ত থাকা সত্ত্বেও নিজেকে রক্ষা করতে পারলেন না কেন তিনি? এই প্রশ্নটা ভেবেছে আরফানিক নিজেও, কিন্তু কোনো কুলকিনারা খুঁজে পায়নি। কিন্তু রোজকর গুলিতে ব্যারনের হাতে থাকা গানের বাক্স ভেঙে যাবার কথা শুনে মাথা ঝাঁকালো আরফানিক। বলল, এইবার বুঝলাম আসল ব্যাপার, আত্মহত্যা করেছেন ব্যারন। কিন্তু কেন? ওই কলের গানের বাক্সটির জন্যে। বলা যায় ওটাতেই ছিল তার প্রাণ। ওটা যখন ভেঙে গেল, তখন আর তার বেঁচে থাকার কোনো অর্থ হয় না। পারিবারিক গোরস্থানেই উপযুক্ত সম্মানে কবর দেওয়া হয়েছে ব্যারনকে। কাউন্টকে নিয়ে ক্রাজোয়া প্রাসাদে ফিরে গেলেন রোজকো।
কার্পেথিয়ান দুর্গের ধ্বংসস্তূপের মাঝ থেকে উদ্ধারকৃত লা স্টিলার অক্ষত গানগুলো অরফানিক দিয়ে দিল কাউন্টকে। উন্মাদ কাউন্টকে সেই সব গান বাজিয়ে শোনানো হতো এবং তা কাজ করতে লাগলো ওষুধের মতো। গান শুনলেই শান্ত হয়ে আসতেন কাউন্ট, স্বাভাবিক হয়ে আসতো তার চোখের দৃষ্টি। আর তাতেই কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন কাউন্ট। প্রচণ্ড বিস্ফোরণে কাসলগড় ধসে পড়ার 7 দিন পরই বিয়ে হলো নিক ডেক ও মিরিওটার। বিয়েতে মহা ধুমধাম করলেন মাস্টার কোলজ। এত সব কিছু ঘটনার পরও বার্স্ট গ্রামের অধিবাসীদের মন থেকে ভূতপ্রেতের অলীক সব গল্পকথার ছাপ দূর হলো না। অনেকের মতো মিরিওটাও বিশ্বাস করল না যে কার্পেথিয়ান দুর্গের এসব কাণ্ড কারখানা ছিল বৈজ্ঞানিক যন্ত্রপাতির ভেলকিবাজি। নিক ডেক, জোনাস অনেক বোঝালো সকলকে, কিন্তু কোনো কাজ হলো না। তাদের বিশ্বাস ওই ধসে পড়া কেল্লার ওপরে এখনো আসর বসে ভূত প্রেতের। ওই কেল্লার নাম শুনলে ফ্যাকাশে হয়ে যায় মিরিওটার মুখ। জোনাস আপ্রাণ চেষ্টা করতে থাকলো সরাইখানায় আবার আসর জমাতে, কিন্তু কার্পেথিয়ান দুর্গ সম্পর্কে গ্রামবাসীদের ভয় কবে যে কাটবে সেই ভেবে চিন্তিত সে। তবে ডাক্তার পাটাক তাঁর পুরানো অভ্যাসে ফিরে এসেছেন। আগের মতোই তুড়ি ছেড়ে সব ভূত প্রেত উড়িয়ে দিতে শুরু করেছেন। কিন্তু গ্রামবাসীরা তা ভালো চোখে দেখল না, কারণ ভূত প্রেত নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের ভোগান্তি সবাইকে কম বেশি পোহাতে হয়েছে। আর হারমাডো চুপ করে থাকলেন না। গাঁয়ের ছেলে মেয়েদের লেখাপড়ার নামে ভূত প্রেতের গল্পই বলতে থাকলেন আগের মতো। এ কাহিনীর কোনো শেষ নেই। যুগের পর যুগ চলবে এই গল্প কথা। শোনা যাবে একই কথা, ভূত প্রেতরা পরলোক থেকে এসে এখনো নাকি নাচানাচি করে, আসর জমায় কার্পেথিয়ান দুর্গের ধ্বংসস্তূপে।